আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। ইউসিসি থেকে শিলমোহর, মমতা বনাম ঋতব্রত শিবিরের লড়াইয়ে বিধানসভায় আজ চরম উত্তাপ। ওবিসি সংরক্ষণে বড় বদল, বিধানসভায় পাশ জোড়া সংশোধনী বিল। কি পরিবর্তন হতে চলেছে? বিধানসভায় ওবিসি বিল নিয়েই বড় নাটক, ভোটদানে বিরত তৃণমূলের একাংশ, একাই খেল দেখালো বিজেপি। সংরক্ষণ কমিয়ে ওবিসিদের বঞ্চনা, ওবিসি বিলের বিরোধিতায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ওবিসি সংশোধনী বিল পাশের দিনে এসসি এসটি ওবিসি শংসাপত্র যাচাইয়ের রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টে সিপিআই এমএল। কি জানালো আদালত? এনাফ ইজ এনাফ, ধরে নিন এটাই আপনার শেষ বক্তব্য। বিধানসভায় হুমায়ুনকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। সময় এসেছে এইসব লোককে শিক্ষা দেওয়ার, সেটা মন্তব্যে হুমায়ুনকে হুঁশিয়ারি শুভেন্দুর। বিধায়ক বললেন, ধরলে ধরবে। অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরেই বড় পদক্ষেপ, রঞ্জনা দেসাইয়ের নেতৃত্বে কমিটি গঠন, অগস্টে বিল আনার ঘোষণা মুখ্যমন্ত্রীর। ইউসিসি নিয়ে তোলপাড়, মুসলিম সম্প্রদায়ের নিশানায় কি নয়া আইন, মুখ খুললেন ইমাম। বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায়, কি বলছে ওই নয়া বিল। গুন্ডা দমন বিল নিয়ে হাই ভোল্টেজ ভাষণ, মুখ্যমন্ত্রী শুভেন্দুর। কি বললেন? এনাফ ইজ এনাফ, বিধানসভায় করা ঔষধ হুমায়ুন কবিরকে, এবার গ্রেপ্তার হবেন, এটাই ওর শেষ বক্তব্য। মুখ্যমন্ত্রীর নজিরবিহীন হুঁশিয়ারির জবাবে কি বললেন হুমায়ুন কবির? শুভেন্দুর ধমক খেয়ে সেটা ভাঙা মার নিয়ে পিছু হটলেন হুমায়ুন। বিধানসভার বাইরে কি সাফাই আমজনতা বিধায়কের। 13 জুন সার্চ হয়ে গিয়েছে, এখন কি চাইছেন? অভিষেকের আইনজীবীকে প্রশ্ন বিচারপতির। তল্লাশি মামলায় নির্দেশ দিল কোর্ট। অভিষেকের পিএর খোঁজে তল্লাশি, কি নির্দেশ দিল এবার কলকাতা হাইকোর্ট। 121 কালীঘাট রোডের বাড়িতেই রাস্তা আটকে 21-এর মঞ্চের মাপজোক, দোলা কুনালদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর। রাস্তায় ফিতে নিয়ে মাপবেন, মামার বাড়ি নাকি? বিধানসভায় কুনালকে নজরবিহীন তোপ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। বিধানসভায় মমতাকে সরাসরি নিশানা শুভেন্দুর। রাজধর্ম ও ভোট ব্যাংকের রাজনীতি তফাৎ বোঝেননি উনি। কেউ বলছেন আমি তৃণমূল, আর একজন বলে ওরা ল্যাম্পপোস্ট। কালীঘাট বনাম ঋতব্রত দ্বন্দ্বে খোঁচা শুভেন্দুর। যুবকদের টার্গেট করে বাংলায় জেহাদি নেটওয়ার্ক, বড় পদক্ষেপ নিল এনআইএর। তোলাবাজির অর্থে মেয়ে স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশ অভিযোগ। তৃণমূলের 440 কোটি কার নিয়ন্ত্রণে কালীঘাটের শিবিরের আবেদনে সব পক্ষকে নোটিশের নির্দেশ হাইকোর্টের। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন 6 ঘন্টার মধ্যেই জামিন ফিরহাদ ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলরের। ফিরহাদ কলম হলে দোয়াত্ম মমতা, তারাতলা কাণ্ডে কল্যাণীর কালী কটাক্ষেই পাল্টা বান মুখ্যমন্ত্রীর। নির্বাচনের আগে চোর, পরে ভালো তৃণমূল, জনতার প্রশ্নে মুখ লুকোচ্ছেন বিজেপি কর্মীরা। ওবিসি সংরক্ষণে বড় বদল, বিধানসভায় পাশ 2 বিল, 17% থেকে কমে 7% কোটা। এবার ঋতব্রত শিবিরে বড়সড় ফাটল, বিধানসভায় নজিরবিহীন দৃশ্য। ওরা কেন বেরিয়ে গেল ঠিক বুঝেনি, ক্যাপ্টেন ঋতব্রতকে অস্বস্তিতে ফেলে অকপট লর্ড বাইরন। ঋতব্রতরা ওয়াক আউট করলে বসে রইলেন 90 তৃণমূল 6 বিধায়ক। ওবিসি বিলে ক্রস ভোটিং, দেখুন হিসেব। তৃণমূলের অন্দরে চরম বিভেদ, বিধানসভার মুখ খুলতে দেওয়া হলো না কুণাল ঘোষকেই। গুজরাট ইউপির পথে বাংলা, বিধানসভায় ধনী ভোটে পাশ অ্যান্টি গ্যাংস্টার বিল, আইনের চোখে গুন্ডা কারা। কালির পর দোয়াত, মমতাও জেলে যাবেন, বিধানসভায় বড় কথা বলে দিলেন শুভেন্দু। বিজেপিতে রচনা বন্দ্যোপাধ্যায়, মিঠুন চক্রবর্তীর অনুরোধ ঘিরেই তুঙ্গে জল্পনা। আমরা গরিব মানুষের জাত, কোনো হিন্দু মুসলমান বুঝি না, উত্তর লাল ঝান্ডার বিক্ষোভেই উত্তাল, বলল সন্দেশখালী। রাস্তায় বেরোলেই লোকে ডিম ছুটছে, কুণালকে নজিরবিহীন আক্রমণ, দিদি নম্বর 1 রচনার। ওবিসি নিয়ে বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন বিধায়ক নওশাদ সিদ্দিকী? 2029-এ ভগবানও মোদীকে ফেরাতে পারবেন না, তৃণমূল কর্মীদের স্বাধীনতা সংগ্রামীদের মতো লড়াইয়ের বার্তা মহুয়ার। কোলাঘাটের অফিসে তল্লাশি, তৃণমূল আমলে শুভেন্দুর বিরুদ্ধে মামলায় বড় নির্দেশ হাইকোর্টের। কি ঘটল জানেন আদালতে? 7 মাস পর খুলছে কাকিনাড়া জুট মিল, শিল্পের পুনর্জাগরণে খুশি 3000 শ্রমিক।
দুর্নীতি ও তোলাবাজির টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ, পঞ্চায়েত অফিসের সামনে উপপ্রধানকে রাস্তায় ফেলেই বেধড়ক পেটালেন স্থানীয়রা। নিশানায় শিলিগুড়ি করিডর, বাংলাদেশে চীনের এন্ট্রি ভারতের জন্য কতটা বিপজ্জনক? তারা কিসের আকাশ ভেঙে পড়বে না? রাম মন্দিরের ৩,৫০০ কোটি তহবিলে গরমিল, সিবিআই তদন্তের আর্জি খারিজ শীর্ষ আদালতের। তৃণমূলের উপপ্রধান মমিন হোসেন মণ্ডলের মাথায় গোবর গোলা জল ঢেলে যত্ন করেই সিগারেট পান করালো ক্ষিপ্ত জনতা। প্রার্থীর বিরুদ্ধে এফআইআর দায়ের হলো, তোলাবাজির অভিযোগে ১ কোটি টাকা চাওয়া হয়েছিল। বঙ্গে গুন্ডারাজ রুখতে বিধানসভায় পেশ ঐতিহাসিক গুন্ডা দমন বিল, চাপে তৃণমূল। বাংলায় পাশ নতুন ওবিসি বিল, মমতার আমলের নিয়মে কি পরিবর্তন এলো, বড় চমক দিলেন শুভেন্দু। ১ জুলাই থেকেই বড় ধাক্কা, এসআইআরে বাদ যাওয়া রাজ্যের ২৭ লক্ষ মানুষের ভবিষ্যৎ অন্ধকারে। কি হবে, বড় ইঙ্গিত মন্ত্রী দিলীপ ঘোষের। এখন আর মমতা মুখ্যমন্ত্রী নন, ব্রেজিনগরে হিন্দুদের সাটা ভাঙা মার দেওয়ার হুমকিতে হুমায়ুনকে পিষে দেওয়ার হুঙ্কার শুভেন্দুর। হুমায়ুন কবিরের শেষ ভাষণ, বিধানসভায় দাঁড়িয়ে বড়সড় হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। আমি জানি না, কিচ্ছু জানি না, এর বাইরেও আর কিছু বললেন না ফিরহাদের প্রাক্তন ওএসডি। কি মিলেছে ধৃত কালীর ফ্ল্যাটে? তারাতলার ঘটনায় নতুন মোড়, ফিরহাদ হাকিমের ডান হাত কালীচরণের বাড়িতেই চলল তল্লাশি। কি উদ্ধার হলো জানলে চমকে যাবেন। শুধু আজ নয়, টানা 7 দিন বৃষ্টিতে ভিজবে কলকাতা, উত্তর থেকে দক্ষিণবঙ্গে সতর্কতা জারি। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি নিয়ে দীর্ঘ সময় ধরে তুমুল আলোচনা ও বিতর্ক হয়। আইনটি কার্যকর হলে তার সামাজিক, সাংবিধানিক এবং প্রশাসনিক প্রভাব কি হতে পারে তা নিয়ে শাসক ও বিরোধী উভয় পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরে। আলোচনার পর এক পর্যায়ে শাসক দলের অভ্যন্তরীণ রাজনৈতিক মতপার্থক্য প্রকাশ্যে চলে আসে, যার জেরে অধিবেশন বারবার উত্তপ্ত হয়ে ওঠে। একাধিক সদস্য পরস্পরের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন এবং স্পিকারকে বারবার হস্তক্ষেপ করতে হয়। বিরোধীদের দাবি, এত গুরুত্বপূর্ণ একটি আইন আনার আগেই সর্বদলীয় আলোচনা, বিশেষজ্ঞদের মতামত এবং সাধারণ মানুষের মতামত নেওয়া প্রয়োজন। অন্যদিকে সরকারের বক্তব্য, সকল নাগরিকদের জন্য সমান দেওয়ানি আইন প্রতিষ্ঠা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য এবং এটি সংবিধানের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দীর্ঘ হট্টগোল, বাকবিতণ্ডা ও রাজনৈতিক চাপানুতোরের মধ্যেই বিধানসভার কার্যক্রম চলতে থাকে। এই বিতর্ককে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং আগামী দিনে বিষয়টি নিয়ে আলোচনা আরও তীব্র হওয়ার সম্ভাবনাও রয়েছে। ওবিসি সংশোধনী বিল নিয়ে বিধানসভায় আলোচনা চলাকালীন এক বিরোধী বিধায়ক অভিযোগ করেন, নতুন সংশোধনীর ফলেই প্রকৃত ওবিসি সম্প্রদায়ের সংরক্ষণের সুযোগ সংকুচিত হতে পারে এবং বহু যোগ্য ব্যক্তি ভবিষ্যতে বঞ্চিত হওয়ার আশঙ্কাও রয়েছে। তার বক্তব্য, সংরক্ষণ ব্যবস্থার মূল উদ্দেশ্য সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা, তাই ওই ধরনের সংশোধনের আগেই আরও বিস্তৃত সমীক্ষা ও বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করা উচিত ছিল। তিনি আরও বলেন, সংরক্ষণের কাঠামোতে পরিবর্তন আনতে হলে তা সম্পূর্ণ স্বচ্ছ ও তথ্যভিত্তিক হওয়া দরকার। সরকারের পক্ষ থেকে জবাবে বলা হয়, সংশোধনীটি আদালতের পর্যবেক্ষণ, প্রশাসনিক তথ্য এবং বর্তমান আইনি প্রয়োজনের ভিত্তিতেই আনা হয়েছে। সরকার দাবি করে কোনো সম্প্রদায়ের অধিকার খর্ব করার উদ্দেশ্য নয়, বরং সংরক্ষণ ব্যবস্থাকেই আরও সুসংগঠিত এবং আইনি ভিত্তি শক্তিশালী করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বিধানসভায় দীর্ঘ বিতর্ক হয় এবং রাজনৈতিক মহলে আবারও প্রভাব নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে। ওবিসি সংশোধনী বিল পাশ হওয়ার পর এসসি, এসটি, ওবিসি শংসাপত্র যাচাইয়ের প্রক্রিয়া নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আবেদনকারীদের অভিযোগ, শংসাপত্র যাচাইয়ের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু অসঙ্গতি ও প্রশাসনিক ত্রুটির কারণে বহু প্রকৃত আবেদনকারী ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। তার আদালতের কাছে ওই প্রক্রিয়ার স্বচ্ছতা, বৈধতা নিয়ে বিচারিক হস্তক্ষেপের আবেদন করেছেন। হাইকোর্ট মামলাটি গ্রহণ করে রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বলেও জানা গেছে। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আদালতের নির্দেশিকা এবং প্রচলিত আইনের ভিত্তিতে সমস্ত শংসাপত্র যাচাই করা হচ্ছে এবং কোথাও কোনো নিয়ম ভঙ্গ করা হয়নি। মামলাটি বর্তমানে বিচারাধীন থাকায় আদালতের চূড়ান্ত রায়ের দিকেই সকলের নজর রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সংরক্ষণ নীতি এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নতুন করে রাজনৈতিক ও আইনি বিতর্ক শুরু হয়েছে। বিধানসভায় বক্তব্য রাখার সময় ধারাবাহিক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে এক তৃণমূল বিধায়ককে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে কড়া সতর্কবার্তা দেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, আইনসভার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সদস্যের সাংবিধানিক দায়িত্ব এবং এমন কোনো মন্তব্য করা উচিত নয় যা সমাজে অশান্তি বা বিভ্রান্তির পরিবেশ সৃষ্টি করতে পারে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে সংযত ভাষা ব্যবহার করতে হবে এবং বিধানসভার নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। তার এই মন্তব্যের পর কিছু সময়ের জন্য অধিবেশনের কক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় এবং সংসদের মধ্যেই তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পরে স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কার্যক্রম পুনরায় শুরু হয়। রাজনৈতিক পর্যবেক্ষণের মতেই এই ঘটনাটি শুধু ব্যক্তিগত মন্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শাসক দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা, রাজনৈতিক দিক, বার্তার দিকও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিধানসভায় দেওয়া বিতর্কিত বক্তব্যগুলিকে ঘিরেই বিরোধী শিবিরের তরফে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিরোধী দলনেতা বলেন, কোনো জনপ্রতিনিধির পক্ষ থেকে এমন উস্কানিমূলক ভাষা ব্যবহার করা গ্রহণযোগ্য নয় এবং এতে সমাজে ভুল বার্তা যেতে পারে। তিনি দাবি করেন, আইন সবার জন্য সমান এবং প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। জবাবে সংশ্লিষ্ট বিধায়ক জানান, তিনি নিজের বক্তব্য থেকে সরে আসছেন না এবং আইনি প্রক্রিয়া শুরু হলে তার সম্মুখীন হতে প্রস্তুত। এই পাল্টাপাল্টি মন্তব্যের ফলে বিধানসভার পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকের মতে, সাম্প্রতিক সময়ে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এমনিতেই উত্তেজনাপূর্ণ, তার মধ্যে এই ধরনের বক্তব্য রাজনৈতিক সংঘাতকে আরও বাড়িয়ে তুলতে পারে। ফলে বিষয়টি এখন রাজনৈতিক বিতর্কের পাশাপাশি আইন শৃঙ্খলা দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিভিন্ন ধর্মীয় সংগঠন, সামাজিক সংগঠন এবং আইন বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এক ধর্মীয় নেতা বলেন, এত গুরুত্বপূর্ণ একটি আইন কার্যকর করার আগে সব সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা উচিত এবং মানুষের মধ্যে যে উদ্বেগ রয়েছে তা দূর করা প্রয়োজন। তার মতে, সংবিধান, ধর্মীয় স্বাধীনতা এবং ব্যক্তিগত আইনের মধ্যে ভারসাম্য বজায় রেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত। অন্যদিকে ইউসিসির সমর্থকদের দাবি, ধর্মের ভিত্তিতে পৃথক দেওয়ানি আইনের থাকার পরিবর্তে সকল নাগরিকদের জন্য একই আইন কার্যকর হলে আইনের দৃষ্টিতে সমতা আরও সুদৃঢ় হয়ে থাকবে। ফলে বিষয়টি শুধু রাজনৈতিক বিতর্কে সীমাবদ্ধ নয়, বরং এটি এখন সামাজিক, সাংবিধানিক এবং আইনি আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। বিভিন্ন মহলে সরকারের কাছে আরও বিস্তারিত ব্যাখ্যা এবং সর্বস্তরের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছে। প্রস্তাবিত গুন্ডা দমন বিল নিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় দীর্ঘ বক্তব্য রেখে বিলটির উদ্দেশ্যে, প্রয়োজনীয়তা এবং সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন। তার বক্তব্য অনুযায়ী, সংগঠিত অপরাধ, চাঁদাবাজি, বেআইনি দখল, মাফিয়া চক্র এবং অপরাধমূলক নেটওয়ার্কের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ ব্যবস্থা নেওয়ার জন্য এই বিল আনা হয়েছে। তিনি দাবি করেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ চক্রের আর্থিক ও সাংগঠনিক শক্তি ভেঙে দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, আইন প্রয়োগের ক্ষেত্রেও সংবিধান, বিচার ব্যবস্থা এবং নাগরিক অধিকারের সমস্ত বিধি মেনেই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিরোধী সদস্যরা অবশ্য বিলের কিছু ধারাকে অত্যন্ত কঠোর বলে উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করেন, এর অপব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। জবাবে সরকার জানায়, আইন কোনো নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে নয়, শুধুমাত্র গুরুতর অপরাধ এবং সংগঠিত অপরাধ চক্রের বিরুদ্ধেই প্রয়োগ করা হবে। এই বিলকে কেন্দ্র করে বিধানসভার ভিতরে এবং বাইরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়ে উঠছে এবং আগামী দিনে এটি রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে থাকার সম্ভাবনাও হয়েছে। একটি বহুল আলোচিত তল্লাশি সংক্রান্ত মামলায় আদালতে শুনানির সময় বিচারপতি সংশ্লিষ্ট পক্ষের আইনজীবীর কাছে জানতে চান, পূর্বে নির্ধারিত তারিখে এই তল্লাশি সম্পন্ন হওয়ার পর নতুন করে আদালতের কাছে কী ধরনের নির্দেশ চাওয়া হচ্ছে। শুনানির সময় আদালত উভয় পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনে এবং তদন্ত প্রক্রিয়া, তল্লাশির আইনি বৈধতা এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। আবেদনকারী পক্ষের আইনজীবী তাদের অবস্থান ব্যাখ্যা করেন এবং অন্যদিকে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আদালতে নিজেদের বক্তব্য তুলে ধরা হয়। পরবর্তী সমস্ত যুক্তি শোনার পর আদালতে মামলার পরবর্তী শুনানির জন্য নির্দিষ্ট নির্দেশ কিছু জারি করে এবং তদন্ত প্রক্রিয়া আইন অনুযায়ী এগিয়ে নিয়ে যাওয়ার কথাও জানান। যেহেতু বিষয়টি বিচারাধীন, তাই তার চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের রায়ের উপর নির্ভর করবে। এই শুনানিকে কেন্দ্র করেই রাজনৈতিক ও আইনি মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিধানসভার অধিবেশনে এক পর্যায়ে শাসক ও বিরোধী সদস্যদের মধ্যে তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একটি নির্দিষ্ট বিষয় নিয়ে মন্তব্য করতে গিয়ে এক সদস্যের বক্তব্যের জবাবে মুখ্যমন্ত্রী কঠোর প্রতিক্রিয়া জানান এবং বলেন, প্রশাসনিক সিদ্ধান্ত বা সরকারি কাজকে ব্যক্তিগত সম্পত্তির মতো বিবেচনা করা যায় না। তিনি তার মন্তব্য করে বলেন, সরকারি কাজের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম, আইন এবং প্রশাসনিক পদ্ধতি মেনেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তার বক্তব্যের পর অধিবেশন কক্ষে এই ব্যাপক হইচই শুরু হয় এবং বিরোধী সদস্যরাও পাল্টা প্রতিবাদ জানান। স্পিকার ও একাধিকবার সদস্যদের শান্ত করার আহ্বান জানান এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের বিধানসভার শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ঘটনাটি বিধানসভার অন্যতম আলোচিত মুহূর্তে পরিণত হয়েছে এবং দুই পক্ষের রাজনৈতিক সংঘাতকে আরও স্পষ্ট করে তুলেছে।
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রীর রাজনৈতিক অবস্থান এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে সরাসরি সমালোচনা করেন। তার বক্তব্যে তিনি বলেন, একটি সরকারের প্রথম দায়িত্ব হল আইন শৃঙ্খলা, প্রশাসনিক নিরপেক্ষতা এবং সংবিধানের মূল নীতি রক্ষা করা। পাশাপাশি তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভোট ব্যাংকের রাজনীতিকে অগ্রাধিকার দেওয়ার ফলে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আরও জটিল হয়ে উঠেছে। বিরোধী শিবির অবশ্যই এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করে জানিয়েছে, এগুলি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য। দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে বিধানসভার পরিবেশ বেশ কয়েকবার উত্তপ্ত হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে আগামী নির্বাচনের আগেই রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট করতে উভয় পক্ষই বিধানসভাকে গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবেই ব্যবহার করছে। যুব সমাজকে লক্ষ্য করে উগ্রপন্থী কার্যকলাপ এবং জঙ্গি নেটওয়ার্ক বিস্তারের সম্ভাবনা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নজরদারি আরও জোরদার করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক সন্দেহভাজন ব্যক্তি, ডিজিটাল যোগাযোগ, আর্থিক লেনদেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যকলাপ খতিয়ে দেখা হচ্ছে বলেই জানা গেছে। তদন্তকারীদের মতে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচার, উগ্র মতাদর্শের প্রসার এবং যুবকদের প্রভাবিত করার চেষ্টা করা হতে পারে। সেই কারণে বিভিন্ন জেলায় তথ্য সংগ্রহ, নজরদারি এবং আইনি প্রক্রিয়া আরও শক্তিশালী করা হয়েছে। তবে তদন্ত এখনও চলমান এবং আদালতের অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে আইনত দোষী বলা যায় না। নিরাপত্তা সংস্থাগুলির দাবি, জাতীয় নিরাপত্তার স্বার্থেই সম্ভাব্য সব ধরনের হুমকির বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। একটি আর্থিক ও সাংগঠনিক বিরোধকেই কেন্দ্র করে হাইকোর্টে দায়ের হওয়া মামলায় আদালত সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে। আবেদনকারীদের অভিযোগ, দলীয় তহবিল এবং আর্থিক সম্পদের নিয়ন্ত্রণ নিয়েও গুরুতর মতবিরোধ তৈরি হয়েছে এবং বিষয়টি আদালতের হস্তক্ষেপ ছাড়া নিষ্পত্তি সম্ভব নয়। আদালতে মামলার প্রথম প্রাথমিক শুনানিতেই আবেদন গ্রহণ করেই সংশ্লিষ্ট পক্ষগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে অভিযুক্ত পক্ষের বক্তব্য, সমস্ত আর্থিক কার্যক্রম নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে এবং আদালতে তার উপযুক্ত ব্যাখ্যা দেওয়া হবে। মামলাটি বর্তমানে বিচারাধীন থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি, ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক এবং আইনি উভয় পক্ষই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক বিধায়ক বলেন, দলের কয়েকজন সদস্য কেন হঠাৎ করে ভিন্ন রাজনৈতিক অবস্থান গ্রহণ করলেন তা নিজে তিনি পুরোপুরি বুঝতে পারেননি। তার বক্তব্যে দলীয় মতবিরোধ, নেতৃত্বের সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়েও একাধিক ইঙ্গিত উঠে আসে। তিনি আরও বলেন, মতপার্থক্য থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত ছিল। তার এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে দলীয় অন্দরের বর্তমান পরিস্থিতি এবং নেতৃত্ব নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে এই মন্তব্যকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যদিও সংশ্লিষ্ট নেতৃত্ব অন্যান্য নেতাদের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি। ওবিসি সংশোধনী বিল নিয়ে সংবিধানে ভোটাভুটির সময় রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অধিবেশন চলাকালীন একাংশ ওয়াক আউট করলেও অন্য কয়েকজন বিধায়ক সভাকক্ষে থেকে যান, যার ফলে তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে নানা প্রশ্ন ওঠে। বিরোধী শিবিরের একাংশ দাবি করে এই ঘটনায় দলীয় অবস্থানের সঙ্গে অসঙ্গতি দেখা গিয়েছে এবং ক্রস ভোটিং এর সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। অন্যদিকে সংশ্লিষ্ট সদস্যদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের অবস্থান নিয়ে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা সঠিক নয় এবং বিষয়টি রাজনৈতিকভাবে অতিরঞ্জিত করা হচ্ছে। পুরো ঘটনার পর বিধানসভায় ভেতরে ও বাইরে ব্যাপক রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক দলীয় পুনর্গঠন এবং অভ্যন্তরীণ মতপার্থক্যের প্রেক্ষাপটে এই ঘটনাকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিধানসভার অধিবেশন শাসক দলের অভ্যন্তরীণ মতবিরোধ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়, যখন এক নেতার বক্তব্য রাখাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। অধিবেশন চলাকালীন তিনি বক্তব্য রাখতে চাইলেও তা নিয়ে বিধানসভার ভেতরে তীব্র আলোচনার সৃষ্টি হয়। বিরোধী পক্ষ দাবি করে শাসক দলের অন্দরে মতের অমিল ও নেতৃত্ব নিয়ে টানাপোড়েনের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে জানানো হয়, বিধানসভার নির্ধারিত নিয়ম ও সময়সূচি মেনেই সদস্যদের বক্তব্যের সুযোগ দেওয়া হয় এবং বিষয়টিকে অযথা রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে এবং শাসক দলের অভ্যন্তরীণ সমীকরণ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্যে স্পষ্ট হয়েছে যে বিষয়টি নিয়ে তিনি নিজস্ব ব্যাখ্যা রয়েছে এবং রাজনৈতিক বিতর্ক এখন অব্যাহত রয়েছে। অতীতের একটি মামলাকে কেন্দ্র করে হাইকোর্টে গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয়। মামলায় তদন্তের অগ্রগতি, নথিপত্র সংগ্রহ এবং সংশ্লিষ্ট কার্যালয়ে তল্লাশি সংক্রান্ত বিষয় আদালতে উঠে আসে। শুনানির সময় বিচারপতি তদন্তকারী সংস্থার পদক্ষেপ, প্রয়োজনীয় নথি সংগ্রহ এবং মামলার বর্তমান অবস্থান সম্পর্কে একাধিক প্রশ্ন তোলেন উভয় পক্ষের আইনজীবীরা। নিজেদের বক্তব্য আদালতে পেশ করেন। সমস্ত যুক্তি শোনার পর আদালত তদন্ত প্রক্রিয়ার নির্ধারিত আইনি পরিকাঠামোর মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং পরবর্তী শুনানির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও জানায়। যেহেতু বিষয়টি এখন বিচারাধীন, তাই মামলার চূড়ান্ত নিষ্পত্তি আদালতে পরবর্তী নির্দেশের ওপর নির্ভর করবে। এই শুনানিকে কেন্দ্র করে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ তুলেই এক পঞ্চায়েত অফিসের সামনে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে শামিল হন। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি প্রকল্প, উন্নয়নমূলক কাজ এবং আর্থিক লেনদেন নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর সংশ্লিষ্ট এক জনপ্রতিনিধিকে ঘিরে ক্ষোভ প্রকাশ করা হয় এবং সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্যই। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হবে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায় সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান অবকাঠামোগত ও কৌশলগত উপস্থিতিকে ঘিরেই ভারতের নিরাপত্তা মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোরের কৌশলগত গুরুত্বের কারণে বিষয়টি নিয়ে প্রতিরক্ষা ও কূটনৈতিক মহলে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে এই প্রতিবেশী দেশগুলির সঙ্গেও চীনের অবকাঠামোগত সহযোগিতা ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তা ও ভূমি রাজনৈতিক ভারসাম্যের উপর প্রভাব ফেলতে পারে। অন্যদিকে কূটনৈতিক মহলের মতে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সীমান্ত নিরাপত্তারও শক্তিশালী করাই ভারতের প্রধান অগ্রাধিকার। যদিও এই বিষয়ে সরকারিভাবে কোনো তাৎক্ষণিক নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি, তবুও কৌশলগত গুরুত্বের কারণে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একটি গ্রামে তৃণমূলের এক জনপ্রতিনিধির বিরুদ্ধে ক্ষুব্ধ জনতা বিক্ষোভের ঘটনা সামনে আসে। স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে অসন্তোষ জমেছিল, যার জেরে হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলাকালীন ওই জনপ্রতিনিধিকে অপমান করা হয় এবং তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। ঘটনাটি প্রকাশ্যে আসতে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার ভিডিও ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করে তদন্ত শুরু করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন নিজের পথেই চলবে এবং ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের ভূমিকা দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক দলগুলিও ঘটনাকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ শুরু করেছে। রাজ্যের সাংগঠনিক অপরাধ, চাঁদাবাজি, দখলদারি এবং সমাজবিরোধী কার্যকলাপ দমনের উদ্দেশ্যে সরকার বিধানসভায় একটি নতুন গুন্ডা দমন বিল পাশ করেছে। সরকারের দাবি, এই আইনের মাধ্যমে অপরাধ চক্রের বিরুদ্ধে আরও দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। বিলে গুরুতর অপরাধের ক্ষেত্রেও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রস্তাব রাখা হয়েছে বলেও জানানো হয়েছে। বিরোধী দল অবশ্য বিলের কিছু ধারাকে অত্যন্ত কঠোর বলে উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করেছে যে এর অপব্যবহার সম্ভাবনাও থাকতে পারে। সরকার অবশ্য স্পষ্ট জানিয়েছে, আইন শুধুমাত্র গুরুতর অপরাধ ও সংগঠিত অপরাধ চক্রের বিরুদ্ধে প্রয়োগ করা হবে এবং সমস্ত পদক্ষেপ সংবিধান ও আইনের সীমার মধ্যেই নেওয়া হবে। বিলটি নিয়ে বিধানসভার ভেতরে ও বাইরে ব্যাপক রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী একটি সক্রিয় মৌসুমী পরিস্থিতি এবং নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের বিস্তীর্ণ অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের পার্বত্য ও সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির কারণে জল জমা, নদীর জলস্তর বৃদ্ধি, পাহাড়ি এলাকায় ধস এবং কিছু এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলেও প্রশাসন সতর্ক করেছে। মৎস্যজীবীদের প্রয়োজনে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা বা সতর্কতা মানার পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলা এবং আবহাওয়া দপ্তর ও প্রশাসনের সরকারি নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।